দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মহিমা প্রসঙ্গে শ্রী শ্রী মা একবার বলেছিলেন, যার জন্য কাশী যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড় মঠে আছেন। বেলুড় মঠ এ যুগের মহাতীর্থ মন্তব্য করেছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ। একসময় বেলুড় গ্রামের গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের গোলা। নেপাল রাজার কলকাতার প্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায় শ্রী শ্রী ঠাকুর যাকে কাপ্তেন বলে ডাকতেন, একবার ঠাকুরকে এই কাঠগোলাতে এনেছিলেন। এর নিকটে পরবর্তী যুগে বেলুড় মঠ স্থাপিত হয়। এছাড়া দক্ষিণেশ্বরে 1855 সাল থেকে 1885 সাল পর্যন্ত 30 বছর বাসকালে ঠাকুর বহুবার নৌকো করে কলকাতায় যাতায়াত করেছেন। অনুমান করা অসঙ্গত হবে না যে এই সময় মঠের বর্তমান ভূমি বারংবার তাঁর ঐশী দৃষ্টির দ্বারা অভিসিঞ্চিত হয়েছিল। পরবর্তী যুগে যেখানে বেলুড় মঠ হয় সেই জমি সম্বন্ধে শ্রী শ্রী মা মন্তব্য করেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে যেখানে এখন বেলুড় মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর শ্রী শ্রী মা আরো বলেছিলেন, ঠাকুর আগে থেকেই এই স্থানটি পছন্দ করেছিলেন। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। এরপর 27 ফেব্রুয়ারি 1898 সালে ঠাকুরের আত্মারামের কৌটো স্বামীজি নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুড় মঠে নতুন কেনা জমিতে একটি আসনের ওপরে রেখে ভূমিষ্ঠ প্রণাম করেন। মঠে আসার আগে তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। সেই সময় শরৎচন্দ্রকে এও বলেছিলেন, নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। সংঘজননী শ্রী শ্রী মায়ের বেলুড় মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে 1898 সালের এপ্রিল মাসে। এরপর তিনি আরো কয়েকবার এসেছেন, রাত্রিবাস করেছেন, ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পুজোও করেছেন। বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সূত্রে জানতে পারি। স্বামী প্রেমানন্দজি মহারাজ একদিন বলছেন, আমি একখানি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছি। ঠাকুর এসে আমায় বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরছিস আর আমার জামাটা যে কেটে গিয়েছে, আমায় তুই কি আর ভালোবাসিস না? তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখা গেল সত্যি ঠাকুরের ছবিতে পরানো জামা ইঁদুরে কেটে দিয়েছে। স্বামী প্রেমানন্দজি মহারাজ এবং স্বামী শিবানন্দজি মহারাজের স্মৃতিকথা থেকে জানা যায় যে তাঁরা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গণের এদিক ওদিকে পায়চারি করছেন। সেজন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গণে যেন চোরকাটা বা ইটের টুকরো পড়ে না থাকে, যাতে শ্রী শ্রী ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন। শুধু ঠাকুর নন, তার অন্তরঙ্গ পার্ষদরাও স্থূল শরীর ত্যাগ করার পরে বেলুড় মঠে সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়েছেন। 1938 সালের 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত সুদৃশ্য বিশাল মন্দিরের প্রতিষ্ঠা কার্য সমাপনের পরে সংঘের তৎকালীন প্রেসিডেন্ট এবং ঠাকুরের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তাঁর সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন, আপনি বলেছিলেন ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন? বলেছিলেন? মহারাজ উত্তর দিলেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন, এবার দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনার পরিকল্পিত নতুন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ ও গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে দেখছেন। বিজ্ঞানানন্দজি মহারাজ আঙুল দিয়ে দক্ষিণ পশ্চিম কোণের দিকে দেখালেন।
স্বামী নির্বাণানন্দজি মহারাজ স্মৃতিচারণা করছেন। শুনেছি বেলুর মঠে মায়ের শরীর দাহ হয়ে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, বেলুর মঠ কি কম স্থান গা? স্বয়ং শিবাবতার স্বামীজি এখানে বাস করতেন। এখানেই তিনি সমাধি যোগে দেহত্যাগ করেন, কিন্তু এখনো তিনি সূক্ষ্ম দেহে এ মঠে রয়েছেন, তাকে দেখতে পাওয়া যায়। গুরু আর গঙ্গা দুদিকে, আর মাঝখানে আমি বেশ আনন্দে আছি। এ স্থান তো বৈকুণ্ঠ। স্বয়ং জগন্নাথ দেব এখানে রয়েছেন জগতের কল্যাণের জন্য। কত ভাব, কত মহাভাব হয়েছে এখানে। আমাদের আত্মারাম ঠাকুর রয়েছেন, আর ঠাকুরের পার্ষদরা সকলেই এ স্থানে এখনো সূক্ষ্ম দেহে রয়েছেন। তাদের দেখাও পাওয়া যায়। কোথায় কোনো একজন সাধক সিদ্ধি লাভ করেছিলেন, তাতেই সেই স্থান তীর্থে পরিণত হয়েছে। আর এ যে মহাতীর্থ, এ স্থানের প্রত্যেক ধূলিকণাও যে কত পবিত্র। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এরা যে কি ছিলেন তা লোকের বুঝতে ও জানতে এখনো ঢের দেরি। জগতের হিতের জন্য এত বড় আধ্যাত্মিক শক্তি সহস্র সহস্র বৎসরের মধ্যেও জগতে আবির্ভূত হয়নি। এই বেলুর মঠের ধুলিতে গড়াগড়ি দেওয়ার জন্য দেশ দেশান্তর থেকে কত লোক ছুটে আসবে। দেহান্তে তো বটেই, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্তরা কি জীবৎকালেই রামকৃষ্ণ লোকে বাস করছেন না? শ্রী রামকৃষ্ণদেব যেমন মন্তব্য করেছিলেন, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন অনুভূত হবে অন্তরে তিনি, বাইরেও তিনি, তখন এই মর্তলোকই কি রামকৃষ্ণ লোকে রূপান্তরিত হয়ে যাবে না? স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছিলেন, ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যেমন বলা হয়, অদ্যাপিহ সেই লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। দক্ষিণেশ্বরের গোড়ারায় সম্বন্ধেও কি একই কথা প্রযোজ্য নয়? ঠাকুরের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর সম্পর্কেও আরো একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করা হলো বিপ্লবী অরবিন্দ ঘোষকে। অরবিন্দ ঘোষ ধরা পড়েন 48 নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতে। সেদিন তাকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গিয়েছে এক ইংরেজ অফিসার। ঘরের চারদিকে তাকিয়ে সে তো হতভম্ব। আর ঘরের মেঝে মাদুর পেতে শুয়ে আছে যে লোকটি, কে সে? সেই অরবিন্দ নাকি? মেঝে শুয়ে থাকা লোকটি বললেন, হ্যাঁ, আমি অরবিন্দ ঘোষ। ইংরেজ অফিসার তাকালো পুলিশের দিকে। অবিশ্বাস্য, এই অরবিন্দ ঘোষ যে দীর্ঘ 9 বছর বিলেতে কাটিয়ে এসেছে, যে চাল চলনে খানা পিনায় পুরোদস্তুর সাহেব, যে নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারে না, তার এই দৈন্যদশা। তার একটা শোবার তক্তপোষও জোটে না, না বিছানা বালিশ। এ যে একেবারে ইংরেজি ভোগবিলাসের প্রতি পরম তিরস্কার। অরবিন্দ ঘোষের দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে উঠল, বলল, আই অ্যাম অ্যাশেমড অফ ইউ। অরবিন্দ ঘোষ হাসলেন, বললেন, তুমি হতভাগ্য। তোমাকে কি করে বোঝাবো এই ভোগবিরতি জীবনের কত বড় বিভূতি। এক পাগল ঠাকুর তার জীবন দিয়ে আমাদের ত্যাগ শিখিয়েছেন। সার্চ করে পাওয়া গেল এক কৌটো মাটি। অফিসার বলল, ওটা কি, বোমার মশলা? অরবিন্দ উত্তর দিলেন, তার চেয়েও মারাত্মক। অফিসার আঁতকে উঠল, কি? অরবিন্দ ঘোষ উত্তর দিলেন, এটা দক্ষিণেশ্বরের মাটি। অফিসার আবার প্রশ্ন করলেন, তার মানে?
অরবিন্দ ঘোষ বললেন, তার মানে রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ছোঁয়ার তীর্থ রেণু। অফিসার বলল, বোমার চেয়েও মারাত্মক কেন? অরবিন্দ ঘোষ হেসে উত্তর দিলেন, তার প্রতিটি ধূলিকণাই এক একটি বোমা। আর তার সব থেকে বড় বোমাটার নাম শোনেননি? সে বোমাটার নামই যে স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ সাধনায় আমরা তখনই সিদ্ধ হব, রামকৃষ্ণ চেতনায় আমরা তখনই প্রতিষ্ঠিত হব, যখন আমরা রামকৃষ্ণ চেতনার রঙে নিজেদের সম্পূর্ণ রাঙিয়ে নেব, তার সত্তায় সত্তাবান হব, ক্ষণকালের জন্যেও তাকে বিস্মৃত হব না। উপলব্ধি করব তিনি সচ্চিদানন্দ ব্রহ্ম, আবার জগৎ পালক ঈশ্বর, যিনি আমাদের প্রতি কৃপাবশত এ যুগে অবতার রূপে অবতীর্ণ। তিনি আমাদের চির সখা, চির বন্ধু, চির আশ্রয়। সাধ্য মতন রামকৃষ্ণ চেতনা সাধন করলেও শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন হয়, প্রভু শেষ সময়ে যখন এই রূপ রস গন্ধের মায়ার জগৎ ছায়ার মতন বিলীন হয়ে যাবে, দু চোখে যখন নিবিড় আধার ঘনিয়ে আসবে, সেই ঘনান্ধকারে একক যাত্রার সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময়, চির আনন্দময়, চির মঙ্গলময় লোকে নিয়ে যেও। আমার আজকের ভিডিওতে শেয়ার করলাম দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের মহিমার কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।